হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সার্ভিস ফুড 20-তে আমরা কিন্তু পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ানের সিরিজটা শুরু করেছিলাম এবং পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ানের সর্বশেষ যে সিনেমাটা রিলিজ হয়েছে যেটা পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান 5। তো যাই হোক, পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ানের সবগুলো সিনেমা কিন্তু ব্যবসায় সফল এবং সবগুলো সিনেমাই কিন্তু সেই লেভেলে ব্যবসা করেছে। তবে পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ানের 3 নম্বর এবং 4 নম্বর মুভিটি যতখানি ব্যবসায় সফল হয়েছিল, সর্বশেষ 5 নম্বর মুভিটি অতখানি ব্যবসায় সফল হয়নি, অনেক কম ব্যবসা করেছে। যেমন 3 নম্বর 4 নম্বর দুটো সিনেমাই 10,000 কোটি টাকার উপরে ব্যবসা করেছিল, আর অন্যদিকে 5 নম্বর সিনেমাটি তৈরি করতে খরচ হয়েছিল 3,200 কোটি টাকা, বাট বক্স অফিসে আয় করেছিল 7,995 কোটি টাকা। তবে তারপরে হিউজ লাভ করেছিল। তবে সিনেমাটির আইএমডিবি রেট দিনকে দিন খালি নিচেই নেমে এসেছে। যেমন প্রথম সিনেমাটির রেটিং ছিল 7.5 এর মতো এরকম, বাট এই 5 নম্বর সিনেমাটির আইএমডিবি রেট হচ্ছে 6.5 এবং এই সিনেমাটি এসেছিল হচ্ছে 2017 সালে, মানে আজ থেকে 6 বছর পূর্বে। 2003 সালে এটার জার্নি শুরু হয়, 2017 সালে এটার জার্নি শেষ হয় এবং এটার যে 5টা সিনেমা এসেছিল, এই 5টা সিনেমা নির্মাণে ব্যয় হয়েছিল প্রায় 15,000 কোটি টাকার মতো এবং এই 5টা সিনেমা মোট আয় করেছিল বক্স অফিসে বাংলাদেশি প্রায় 45,000 কোটি টাকা, মানে চিন্তা করো। তবে এত ব্যবসায়ী সফল সিনেমা হওয়ার সত্ত্বেও অজানা কারণে এটার 6 নম্বর যে সিকুয়েলটা বা 6 নম্বর পার্ট, সেটার কাজ এখনো শুরু করা হয়নি, এমনকি কাহিনী লেখাও শুরু করা হয়নি এবং মনে হচ্ছে না পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান 6 মানে এটার পরের পর আর কখনো আসবে। আর এটা খুবই অবাক করা একটা ব্যাপার যে এত ব্যবসায়ী সফল একটা ফ্র্যাঞ্চাইজি কেন তাদের পরবর্তী সিনেমাটা আনছে না। তবে যেটা ধারণা করা হচ্ছে, এই সিনেমার যে প্রডিউসার জেরি ব্রুসমাইকার, তার সাথে ডিজনির যে কোলাবোরেশন ছিল, ওই ডিজনি মূলত এই সিনেমা তার ইনভেস্ট করার জন্য ইন্টারেস্টেড না, যার জন্য হয়তো এটার পরবর্তী সিকুয়েলটা আসছে না। তবে তারপরেও আশা করা হচ্ছে হয়তো খুব শীঘ্রই ভালো কোনো নিউজ আসতে পারে যে এই সিনেমার পরবর্তী সিকুয়েল আসবে। তবে মজার ব্যাপার হচ্ছে, পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ানের 4 নম্বর যে সিনেমাটা এসেছিল, সেটা এসেছিল 2011 সালে এবং তার 6 বছর পর কিন্তু এই 5 নম্বর সিনেমাটি এসেছে। তো 5 নম্বর সিনেমা রিলিজ হয়েছে আজকে 6 বছর, হয়তো আর 1 বছরের মধ্যে এটার পরবর্তী পার্ট আসতে পারে এবং আসলে অবশ্যই সেটা ব্লকবাস্টার হবে এবং অনেক বেটার একটা কাহিনী নিয়ে আসবে। এবং এই সিনেমাটিকে এমন ভাবে শেষ করা হয়েছে যেখানে 6 নম্বর পার্ট আনা কোনো ব্যাপারই না, মানে ওরকম একটা স্টোরি দিয়ে এই সিনেমাটি শেষ করা হয়েছে। তো যাই হোক, অনেক বাড়তি কথা বললাম, বাট অ্যাকচুয়ালি শুধু এক্সপ্লেন না, এই সিনেমাগুলোর যে প্লট, এটার ব্যাকগ্রাউন্ড যে স্টোরি, সেগুলো তোমাদের জানা উচিত, সেই জন্য এতখানি বলা আর কি। তো আমরা এখন মূল সিনেমার কাহিনীতে যাবো, তবে তার আগে ছোট্ট একটা কমার্শিয়াল বিজ্ঞাপন থাকবে। আমি জানি তোমরা এতে মাইন্ড করবে না, কারণ তোমরা অভ্যস্ত হয়ে গিয়েছো। বিজ্ঞাপনটা কি করবে, জাস্ট স্কিপ করবে। তো আমি বিজ্ঞাপন পে করে দিচ্ছি, তোমরা চলে যাও মূল ভিডিওতে। হ্যালো বন্ধুরা, আজ আমরা তোমাদের এমন একটা অ্যাপের সম্পর্কে বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি, আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ এবং আরো অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটাতে তুমি সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং সেই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্টার করার সময় আমাদের যে প্রোমো কোডটা রয়েছে সাবেস 100, এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজে বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের, ডিসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে, সেটা ব্যবহার করে অ্যাকাউন্ট খুলে এবং ক্যাশ প্রাইজ যেটো। আর এখানে একটা কথা মনে রেখো, আমরা যে বিজ্ঞাপনই দিই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা এত সহজের একটা ব্যাপার নয়। তোমরা কোনোভাবে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো যাই হোক, 3 নম্বর পর্বে আমরা দেখেছিলাম ডেভি জোন্স মারা যাওয়ার পরে উইল টার্নার কিন্তু ফ্লাইং ডাস্টবিনের ক্যাপ্টেন হয়ে গিয়েছে, আর এরপর থেকে অভিশাপের কারণে সে সমুদ্রের মধ্যে আটকে গিয়েছে এবং সে প্রতি 10 বছরে শুধুমাত্র একবার একদিনের জন্য মাটিতে পা রাখতে পারে। তো 4 নম্বর যে সিনেমাটা এসেছিল, সেটার কিন্তু আগের 3টা সিনেমার কাহিনীর সাথে মানে কানেক্টেড ছিল না, বাট এই 5 নম্বর যে সিনেমাটা এসেছে, এটা কিন্তু ডাইরেক্টলি 3 নম্বর যে সিনেমাটি ছিল তার সাথে কানেক্টেড, মানে 3 নম্বর সিনেমার কাহিনী নিয়ে এই 5 নম্বর সিনেমাটি শুরু হয়েছে। তো এই সিনেমা যখন শুরু হয়, তখনই আমাদের উইল টার্নারের যে ছেলে, তাকে দেখানো হয়, যার নাম হচ্ছে হ্যাংরি টার্নার। তো হ্যাংরি টার্নারকে দেখে আমরা বুঝতে পারি উইল টার্নার মনে করো ফ্লাইং ডাস্টবিনে যাওয়ার আগে কাম সেরেই গেছিল আর কি। তো যাই হোক, হ্যাংরি টার্নার এখন অনেকটা ছোট ছিল, তবে তারপর ওর বাবাকে অনেক ভালোবাসতো এবং ওর বাবার যে কাহিনী ও জানতো এবং ও সবসময় চেষ্টা করতো কিভাবে ওর বাবাকে অভিশাপ থেকে মুক্তি করে নিজের কাছে আবার ফিরিয়ে আনবে। এর জন্য ছোটবেলা থেকেই সমুদ্রের ইতিহাস সম্পর্কে সমস্ত রকম তথ্য জানার চেষ্টা করতো, মানে সমুদ্রের কোথায় কি রয়েছে, কোথায় কি অভিশাপ রয়েছে, কোথায় কোন সমস্যা রয়েছে। তো একদিন হঠাৎ করে দেখা যায় হ্যাংরি হঠাৎ করেই নিজের বাড়ি থেকে রাত করে ছোট একটা নৌকা দিয়ে তার বাবার সাথে দেখা করার জন্য সমুদ্রের মাঝখানে এসেছে। আর বুঝতেই পারছো এটা একটা কাল্পনিক সিনেমা। তো হ্যাংরি যখন মাঝ সমুদ্রে যায়, তখন সত্যি সত্যি ওর বাবা ওর সাথে দেখা করতে আসে এবং ওর বাবাকে বলে তোমার এখানে আসা উচিত হয়নি, তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরে যাও। কিন্তু হ্যাংরি বলে না, আমি তোমাকে এখান থেকে বাঁচাতে এসেছি, তুমি আমার সঙ্গে ফিরে চলো। উইল বলে এটা কোনোভাবেই সম্ভব না, আমি সারা জীবনের জন্য এই জাহাজের সঙ্গে অভিশপ্ত হয়ে গিয়েছি, আটকে গিয়েছি, এখন আমার পুরো জীবনটা এভাবে কাটাতে হবে। তখন হ্যাংরি বলে না, আমি এই সমুদ্রের ইতিহাস পড়েছি, এই সমুদ্রের মধ্যে যেখানে আমি পেয়েছি, এই সমুদ্রের কোন একটা জায়গায় একটা অনন্ত শক্তির ত্রিশূল রয়েছে, যেটার মাধ্যমে এই সমুদ্রের সমস্ত অভিশাপকে ভেঙে ফেলা যাবে, মানে যেখানে যত ঝামেলা আছে সব ধ্বংস হয়ে যাবে, জাস্ট খালি ওই ত্রিশূলটাকে ধ্বংস করতে হবে। উইল তখন বলে এটা শুধুমাত্র একটা কাল্পনিক কাহিনী, আজ পর্যন্ত কেউ ওই ত্রিশূলটা চোখেও দেখেনি, শুধুমাত্র এটা গল্পই শোনা গিয়েছে, তুমি এই সব চেষ্টা বন্ধ করে বাড়ি ফিরে যাও, পড়ালেখা করে সরকারি চাকরি করে সুন্দর
সুন্দরী একটা মেয়ে দেখে বিয়ে করো। হ্যাংরি বলে না, আমি কখনো থেমে থাকবো না, যেভাবেই হোক আমি তোমাকে এখান থেকে ফিরিয়ে নিয়ে যাবই। এই জন্য প্রয়োজন পড়লে আমি তোমার বন্ধু ক্যাপ্টেন জ্যাক স্প্যারোর সাহায্য নেব। তো এভাবে দেখা যায় এই ঘটনার 9 বছর পার হয়ে গিয়েছে। হ্যাংরি আগের চেয়ে মোটামুটি বড় হয়ে গিয়েছে এবং এখনো পর্যন্ত ও নিজের বাবাকে বাঁচানোর চেষ্টাই করে যাচ্ছে এবং একই সঙ্গে জ্যাক স্প্যারোকেও খুঁজে বেড়াচ্ছে। আর জ্যাক স্প্যারোকে খোঁজার জন্য ও সবসময় কোনো না কোনো জাহাজে কাজ করতো, সমুদ্রের কাছে থাকার চেষ্টা করতো, কিন্তু আজ পর্যন্ত জ্যাক স্প্যারোর সাথে ওর দেখা হয়নি। তো যাই হোক, এখন আমরা দেখতে পাই যে হ্যাংরি লন্ডনের একটা সেনাবাহিনীর জাহাজে কাজ পেয়েছে এবং এই মুহূর্তে সমুদ্রের মাঝখানে ওদের জাহাজের সাথে স্প্যানিশ একটা জাহাজের সাথে যুদ্ধ বেঁধে গিয়েছে। আর তখন হ্যাংরি খেয়াল করে যে এই যুদ্ধ চলাকালীন ওদের জাহাজটা আস্তে আস্তে সমুদ্রের মধ্যে যে শয়তানি ত্রিভুজ নামে একটা জায়গা রয়েছে সেখানে ঢুকে যাচ্ছে। অ্যাকচুয়ালি সমুদ্রের মাঝে পাথরের ঘেরা এই ত্রিভুজ আকৃতির জায়গাটাকে অভিশপ্ত জায়গা বলা হয় এবং কোনো মানুষ বা প্রাণী যদি এখানে ঢুকে পড়ে সে আর কখনোই ওখান থেকে ফিরে আসতে পারে না। আর এটাও জানতে পেরেছে হচ্ছে ও নিজের বাবাকে ওইসব থেকে মুক্তি দেওয়ার জন্য তো অনেক বই পড়েছে, সমুদ্র সম্পর্কে অনেক খুঁটিনাটি তথ্য জোগাড় করেছে, তো এই জন্য ওই ব্যাপারে জানতো। তো হ্যাংরি যখন ক্যাপ্টেনকে ওই শয়তানি ত্রিভুজের ভেতরে যেতে বারণ করে, এই কথা শোনার পরে জাহাজের সবাই ওর উপর হাসতে থাকে, কেউ ওর কথা বিশ্বাস করছিল না এবং উল্টো ওকে পাগল মনে করে ওকে জেলের মধ্যে বন্দি করে রাখা হয়। আর তারপর হ্যাংরির ওই জাহাজটা আস্তে আস্তে ওই শয়তানি ত্রিভুজের মধ্যে ঢুকে যায়। তো এরপর দেখা যায় ওই জায়গাটার ভেতরে খুবই অন্ধকার ছিল, কোনো রকমের সূর্যের আলো সেখানে ঢুকতে পারতো না এবং ভেতরে ঢোকার পরে সত্যি ওরা বেশ কয়েকটা জাহাজের ধ্বংসাবশেষ দেখতে পায়। তো ওরা তখন ভয় পেয়ে যায়, কিন্তু ভালো মতো আরো কিছু বুঝে ওঠার আগেই বেশ কিছু লোকজন এসে ওদের উপর হামলা করে এবং জাহাজের সবাইকে চোখের নিমিষে মেরে ফেলে। তো এখানে আমরা দেখতে পাই হ্যাংরি বাদে ওই জাহাজের সবাই মারা গিয়েছে। তো এই কাজগুলো যে করেছিল তাদের দলের লিডারের নাম ছিল হচ্ছে সালাগার। তো এরপর সালাগার করে কি হ্যাংরির কাছে আসে। তো এখানে আমরা দেখতে পাই এরা কেউ মানুষ ছিল না, এরা সবাই ছিল ভূত। আসলে অনেক বছর আগে সালাগার এবং তার লোকজন ভুলবশত এই শয়তানি ত্রিভুজের মধ্যে ঢুকে পড়েছিল আর তারপর তারা সবাই অভিশপ্ত জায়গায় আটকে গিয়েছে। তো এই মুহূর্তে ওরা না বেঁচে রয়েছে না পুরোপুরি মারা গিয়েছে এবং ওরা কোনোভাবে এই জায়গার বাইরে যেতে পারে না, সূর্যের আলো সহ্য করতে পারে না এবং এই জায়গার ভেতর যারা আসে তাদেরকে ওরা মেরে ফেলে। তো যাই হোক, হ্যাংরির কাছে আসার পরে সালাজার ওকে বলে, তুমি ভয় পেও না, আমি তোমাকে মারবো না। দেখো, আমরা যখনই কোনো জাহাজে হামলা করি সেই জাহাজের অন্তত একজন মানুষকে আমরা বাঁচিয়ে রাখি যাতে সে বাকি সবাইকে আমাদের এই গল্পটা শোনাতে পারে। আর এখানে লক্ষ্য, হ্যাংরি যেহেতু কয়েক বছর ধরে জ্যাক স্প্যারোকে খোঁজার চেষ্টা করছিল, তো ওই মুহূর্তে ওর কাছে জ্যাক স্প্যারোর বেশ কয়েকটা ছবি ছিল। তো সালাজার যখন জ্যাক স্প্যারোর ছবিটা দেখে তখন হ্যাংরি বলে, তুমি কি জ্যাক স্প্যারোকে খুঁজছো? ওকে যদি খুঁজে পাও তাহলে আমার তরফ থেকে ওকে বলে দিও যে ক্যাপ্টেন সালাজার ওকে মারার জন্য আসছে আর ওর জন্য আমি বহু বছর এখানে আটকে রয়েছি, কিন্তু একদিন না একদিন এখান থেকে আমি মুক্ত পাবোই। আর তখন আমি সবার আগে জ্যাক স্প্যারোকে গিয়ে মেরে ফেলবো আর আমার এখান থেকে মুক্তির একমাত্র উপায় হলো জ্যাক স্প্যারোর ওই কম্পাস। তো এই কথাগুলো বলার পরে হ্যাংরিকে সে ওখান থেকে আসতে দেয়। আর অন্যদিকে আমাদের ক্যারিবিয়ানের সেন্ট মার্টিন নামে একটা শহরের ঘটনা দেখানো হয়, যেখানে সাইনা নামের একটা মেয়েকে দেখা যায় যে পড়াশোনায় খুবই ভালো ছিল এবং খুবই বিজ্ঞান মনস্ক ছিল এবং বিজ্ঞানের সাহায্যে ও কতগুলো চমৎকার চমৎকার জিনিস তৈরি করতে পারতো, কিন্তু সাধারণ মানুষ এটাকে কালো জাদু মনে করতো এবং এর জন্য সবাই ধারণা করে যে ও একটা ডাইনি আর এই কারণে ওকে ফাঁসি দিয়ে মেরে ফেলার জন্য জেলে আটকে রাখা হয়েছে। কিন্তু এখানে আমরা দেখতে পাবো কোনো রকমের জেল থেকে পালিয়ে যায়। আর অন্যদিকে আমাদের জ্যাককে দেখানো হয়, ওরাও এই শহরের মধ্যে ছিল এবং জ্যাক এবং তার সঙ্গীরা এই শহরের মধ্যে থেকে একটা ব্যাংক লুট করে এবং ব্যাংক লুট করে পালানোর সময় যেটা হয়, দরজা খুলে যায় লকারের এবং সমস্ত টাকা ওদের অজান্তে পড়ে যায় রাস্তায়। তো তারপর ওরা ব্যাংক লুট করে যখন একটা জায়গায় এসে থামে, ওরা দেখতে পায় এত কষ্ট করে ব্যাংক লুট করার পরে ওদের কাছে কোনো টাকা নেই। আর আমরা দেখতে পাই এই মুহূর্তে জ্যাকের অবস্থা আসলেই খুব খারাপ। আসলে তার নিজের ব্ল্যাক পাল জাহাজটাকে হারানোর পর থেকে সে আর কোনো জায়গায় লুটপাট করতে পারে না সমুদ্রে। তো তোমাদের কাছে এখন মনে হতে পারে ব্ল্যাক পার্ল জাহাজ তো গত পর্বে পেলো ব্ল্যাক বিয়ার্ডের কাছ থেকে, তো অ্যাকচুয়ালি ওই জাহাজটাকে ও বোতল থেকে এখনো বের করতে পারেনি বা ওই বোতল থেকে কিভাবে আবার বড় করা যাবে ওই প্রসেসটা ওর জানা নেই। তো যাই হোক, এই কারণে ওর কাছে কোনো টাকা পয়সা ছিল না, ও প্রচন্ড গরিব হয়ে গিয়েছিল এবং অনেকদিন ধরে কোথাও লুটপাট না চালাতে পেরে জ্যাকের সঙ্গীরা ওকে ছেড়ে চলে যায়। তো সবাই চলে যাওয়ার পরে জ্যাক করে ওই কাচের বোতলটা বের করে আর আমরা দেখতে পাই ব্ল্যাক বিয়ার্ডের সেই জাদুর পায়ন ওর ব্ল্যাক পাল জাহাজটা এখন ওই কাচের শিশির মধ্যে আটকে রয়েছে। তো যাই হোক, জ্যাক ওই বোতলে নিজের বন্ধি জাহাজটা দেখে সমুদ্রের দিকে তাকিয়ে থাকে এবং ও মনে প্রাণে সবসময় চেষ্টা করতো কিভাবে এই ব্ল্যাক পাল জাহাজটাকে নিয়ে আবার সমুদ্রে ফিরে যাওয়া যাবে। আর এদিকে দেখা যায় সালাজারের কাছে নিজেদের জাহাজ পুরোপুরি ধ্বংস হওয়ার পরও হ্যাংরি সামহাউ একটা কাঠের টুকরার উপর ভাসতে ভাসতে শহরের কাছে চলে এসেছে আর এই কারণে ওকে হসপিটালে ভর্তি করা হয়েছে। কিন্তু যখন ও জ্ঞান ফেরে ও দেখতে পায় দুটো হাত শেকল দিয়ে বাঁধা রয়েছে, তালা দেওয়া রয়েছে। তো অ্যাকচুয়ালি যেহেতু হ্যাংরি একা ওই জাহাজ থেকে বেঁচে গিয়েছিল, এই জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাবাহিনীর মনে করছিল যে হ্যাংরি হয়তো ওদের দলের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তো এর জন্যই হসপিটালে ওকে বন্দি করে রাখা হয়েছে। কিন্তু হ্যাংরি সবাইকে বোঝানোর চেষ্টা করে, সকল ঘটনা বলে, কিন্তু কে ওর কথা বিশ্বাস করবে বলো। তো যাই হোক, এখানে আবার একটা মজার ঘটনা ঘটে। সারিনা মূলত ওই জেল থেকে পালিয়েছে এবং সে হ্যাংরির এইসব কথা শুনে ও আর কি হ্যাংরির সাথে দেখা করতে আসে। মানে সারিনা মূলত নার্সে যেই হসপিটালে আর কি পালিয়ে রয়েছে। তো যাই হোক, সারিনার হ্যাংরি কিন্তু কেউ কাউকে চিনতো না, কিন্তু হ্যাংরির মুখের এইসব কথা শুনে সারিনা বলে, আচ্ছা সত্যি সত্যি এরকম অভিশাপ বলে কিছু রয়েছে। তখন হ্যাংরি
হ্যাংরি তার কথা বলে এবং ওর বাবার কথা বলে যে আমি আমার বাবাকে অভিশাপ থেকে মুক্তি দিতে চাই, আমার বাবা ডিভিজন্সের জাহাজে ভাবে আটকে রয়েছে, আর এই জন্য আমি পরম শক্তিশালী ত্রিশূলটার খোঁজ করছি, কারণ ওই ত্রিশূলটাই পারবে এই সমুদ্রের সমস্ত অভিশাপকে নষ্ট করে দিতে। আর সাইনা তখন বলে তুমি সত্যিই ত্রিশূলটার খোঁজ করছো, কিন্তু দেখো বিজ্ঞান এরকম কোনো আশীর্বাদ বা অভিশাপে বিশ্বাস করে না, আর আমার বাবা একজন বিজ্ঞানী ছিলেন, আর উনি ছোটবেলাতে আমাকে একটা ডায়েরি দিয়েছিলেন, যদি আমার বাবাকে আমি দেখিনি কখনোই, তবে ওই ডায়েরিতে ওই ত্রিশূল সম্পর্কে লেখা ছিল, এবং যদি আমি বিজ্ঞান মনস্ক তবে তারপর ওই ত্রিশূলটাকে আমি বিশ্বাস করি, আর আমার বাবা ওই ত্রিশূলটা সারা জীবন পেতে চাইতো। তো এই জন্য আমার জীবনের লক্ষ্য হলো ওই ত্রিশূলটাকে খুঁজে বের করে আমার বাবার স্বপ্নকে পূরণ করবো। তো হ্যাংরি তখন বলে আমি শুনেছি আজ পর্যন্ত কোনো পুরুষ নাকি ওই ত্রিশূলের কাছে পৌঁছানোর মানচিত্রটা চোখেই দেখেনি, এবং কোনো পুরুষ মানুষ নাকি ওই মানচিত্রটা পড়তেও পারবে না। তখন সাইনা বলে তাহলে তো ভালোই হলো, যেহেতু আমি একটা মেয়ে মানুষ আমি ওই মানচিত্র পড়তে পারবো। আর তখনই সাইনা করে নিজের কাছে যে ডায়েরিটা রয়েছে সেই ডায়েরিটা বের করে এবং বলে এটা গ্যালিলিওর ডায়েরি, এবং উনি সারা জীবন ধরে এই ত্রিশূলটার খোঁজ করার চেষ্টা করছিলেন, আর এই জন্যই তিনি দূরবীন আবিষ্কার করেছিলেন। চিন্তা করো গ্যালিলি যদি আজকে বেঁচে থাকতো এই পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান ফ্র্যাঞ্চাইজির প্রডিউসারের বিরুদ্ধে মামলা করতো যে হালার পর আমি কবে ত্রিশূল খুঁজছিলাম, আমি দূরবীন কবে এই জন্য বানাইছিলাম। তো যাই হোক, এই ডায়েরিতে আরো লেখা ছিল যে এই ত্রিশূলের কাছে পৌঁছানোর জন্য আকাশের তারা দেখে রাস্তা চেনা যাবে, আর আমার বাবা এই ডায়েরিটা আমাকে ছোটবেলাতে দিয়েছিল, এবং অল্প কিছুদিনের মধ্যেই চন্দ্রগ্রহণ শুরু হবে, আর তারপর আমি আকাশের তারা দেখে এই ত্রিশূলের কাছে পৌঁছানোর ঠিকানাটা খুঁজে বের করতে পারবো। আর তুমি যদি এই ত্রিশূলের কাছে পৌঁছাতে চাও তোমাকে জাস্ট একটা জাহাজের ব্যবস্থা করতে হবে। তো এরপর ও করে কি হ্যাংরির হাত করাটা খুলে দেয়, সেখান থেকে পালিয়ে যেতে সাহায্য করে, কিন্তু ও নিজে সেনাবাহিনীর কাছে ধরা পড়ে যায়, আর বুঝতেই পারছো ওকে ধরতে পারলে ফাঁসি দেওয়া হবে। আর অন্যদিকে জ্যাককে দেখানো হয় জ্যাকের অবস্থা এখন খুবই খারাপ হয়ে গিয়েছিল, ওর কাছে টাকা পয়সাও ছিল না, তো ওর এত অভাব যে ও করে কি দোকান থেকে খাবার কেনার জন্য বাধ্য হয়ে ওর সবচেয়ে প্রিয় কম্পাসটা দোকানদারকে দিয়ে দেয়। কিন্তু যখনই ওই কম্পাসটা জ্যাকের হাতছাড়া হয়ে যায়, মানে মালিকানা চেঞ্জ হয়ে যায়, তখনই দোকানের চারপাশে সবকিছু কাঁপতে শুরু করে, দেখে মনে হয় কোনো ভূমিকম্প হচ্ছে। আর তখনই এর সঙ্গে সঙ্গে ওই শয়তানি ত্রিভুজের মধ্যে থাকা সালাজার এবং তার সেনাবাহিনীরা তাদের অভিশাপ থেকে মুক্ত হয়ে যায়, আর ওই অভিশাপের কারণে তারা মূলত ওই গুহায় আজ 20 বছর ধরে আটকে ছিল, ওরা সূর্যের আলোতে কোনোভাবেই বেরোতে পারতো না। কিন্তু জ্যাক যেহেতু ওই কম্পাসের মালিকানাটা অন্যজনকে দিয়ে দিয়েছে, এই জন্য ওরা ওই অভিশাপ থেকে মুক্তি পেয়ে যায়। তো যাই হোক, সালাজাররা অনেক বছর পর তাদের সমুদ্রে বেরোনোর সুযোগ পায়, আর ওখান থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে ওরা ওদের সামনে যত জাহাজ পড়তো সব ধ্বংস করতে শুরু করে, মানে এলো পাথরের সব জাহাজ ধ্বংস করতে শুরু করে। আর এদিকে দেখা যায় ওই খাবারের দোকান থেকে বের হওয়ার পর সেখানকার সেনাবাহিনীর হাতে জ্যাক ধরা পড়েছে এবং ওকে জেলে বন্দী করা হয়েছে। আর অন্যদিকে আমাদের ক্যাপ্টেন বারবোসাকে দেখানো হয়। এই ক্যাপ্টেন বারবোসা হালারপথ সবচেয়ে সফল একজন ব্যক্তি, মানে আগের পর্বে ব্ল্যাকবিয়ার্ডকে মারার পরে ওর জাদুর তরলের সাহায্যে ও তো ব্ল্যাকবিয়ার্ডের জাহাজটা নিজের দখলে নিয়েছিল, আর ওই স্পেশাল জাহাজের সাহায্যে এত লুটপাট চালিয়েছে যে ও অনেক ধন সম্পত্তি সোনা দরার মালিক হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছ বর্তমানে একটা সোনার জাহাজে বসে রয়েছে এই শালা, এবং বারবোসার কাছে এরকম আরো 10টা জাহাজ রয়েছে যেগুলো বিভিন্ন জায়গায় গিয়ে খালি লুটপাটি করে। আর আমরা দেখতে পাই বারবোসা জাহাজের মধ্যে খুবই রাজকীয় ভাবে জীবনযাপন করছে, আর তখনই হঠাৎ করে দুজন কর্মচারী ওকে এসে জানায় যে সমুদ্রের মাঝে সালাজার নামে একটা ক্যাপ্টেন ওদের সমস্ত জাহাজের উপর হামলা করে সেগুলোকে ধ্বংস করে দিচ্ছে, এবং এখনো পর্যন্ত বারবোসার 3টা জাহাজ পুরোপুরি ধ্বংস করে দিয়েছে, এবং প্রত্যেক জাহাজ থেকে একজন করে মানুষকে বাঁচিয়ে রেখেছে যাতে ওই ঘটনাটার গল্পটা বলার জন্য। আর তখন ওই 2 কর্মচারী বলে এভাবে যদি চলতে থাকে তাহলে খুব তাড়াতাড়ি আমাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে, হয়তো আমরাও মারা যাবো। তো এই কথা শোনার পরে বারবোসা তো চরম ভয় পেয়ে যায়, আর ও গিয়ে শানশা নামে একটা জাদুকরণের সাথে দেখা করে যে ভবিষ্যৎবাণী খুব ভালো করতে পারতো। তবে এখানে আমাদের বলা হয় যে শানশা আর বারবোসা আগে থেকেই দুজনকে অনেক ভালো মতো চিনত, তবে এখানে শানশাকে যতখানি শক্তিশালী বা যতখানি ভালো জাদুকর দেখানো হয়েছে সেই হিসেবে বয়সটা অনেক কম লেগেছে আমার কাছে। আমার মনে হয় শানশার জায়গায় কোনো একটা বুড়ো মহিলার ক্যারেক্টার দিলে সুন্দর হতো আর কি। তো যাই হোক, শানশা বলে ওরা তো তোমাকে নয় জ্যাককে খুঁজছে, আর কিছুদিনের মধ্যে জ্যাক একটা মেয়ে আর একটা নৌকা নিয়ে সমুদ্রের মধ্যে পরম শক্তির ত্রিশূলের খুঁজে বেরিয়ে পড়বে, কারণ ওই ত্রিশূলটাই হলো জ্যাকের একমাত্র বেঁচে থাকার উপায়, কারণ সালজার আর তার মৃত সেনাবাহিনীরা পুরো সমুদ্রে রাজত্ব করছে, কিন্তু অভিশাপের কারণে ওরা মাটিতে পা রাখতে পারবে না, আর ওদের মেইন টার্গেটই হচ্ছে জ্যাক আর সালাজারকে আটকানোর একমাত্র উপায় হচ্ছে ওই ত্রিশূলটা। তো বারবোসা তখন বলে আমার এত কিছু জেনে কি দরকার, তুমি খালি জানাও আমি নিজের সম্পত্তিগুলো কিভাবে বাঁচাবো। তখন শানশা বলে জ্যাকের ওই কম্পাসটা প্রত্যেকটা মানুষের স্বপ্ন পূরণ করতে সাহায্য করে, আর যদি কেউ ওই কম্পাসের সাথে বিশ্বাসঘাতকতা করে তাহলে ওই কম্পাসটা তার জীবনের চেয়েও সবচেয়ে ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন করে দেয়, আর বর্তমানে প্রত্যেকটা ডাকাতের ভয়ের কারণ হচ্ছে সালাজার। তো জ্যাক ওই ত্রিশূলটা পাওয়ার আগে তুমি যদি জ্যাককে সালাজারের কাছে ধরে দিতে পারো তাহলে তুমি আর তোমার সম্পত্তি দুটোই পুরোপুরি বেঁচে যাবে। তো এরপর দেখা যায় শানশা তার জাদুর সাহায্যে ওই কম্পাসটা এনে বারবোসাকে দিয়ে দিয়েছে, আর এদিকে হাংরি জানতে পেরেছে যে জ্যাককে এই মুহূর্তে জেলে আটকে রাখা হয়েছে, তো এই জন্য ওকে ছদ্মবেশে জেলের মধ্যে লুকিয়ে লুকিয়ে জ্যাকের সাথে দেখা করতে আসে, আর জ্যাকের সামনে নিজের পরিচয় দেয় যে আমি উইল টার্নারের ছেলে, আর আমি তোমাকে জেল থেকে পালাতে সাহায্য করব, কিন্তু বিনিময়ে ওই অনন্ত শক্তির ত্রিশূলটা খোঁজার জন্য তুমি আমাকে সাহায্য করবে, যার সাহায্যে আমি আমার বাবাকে ওই অভিশাপ থেকে মুক্ত করতে পারবো। তো জ্যাক ওর কথায় রাজি হয়ে যায়। তো যাই হোক, এর কিছুদিন পরে
দেখা যায় জ্যাক, সারিনা এবং ওদের মতো আরো যত কয়েদিরা ছিল তাদেরকে মেরে ফেলার আয়োজন করা হচ্ছে এবং এদেরকে যে শাস্তি দেওয়া হবে এর জন্য একটা অনুষ্ঠানই আয়োজন করা হয়েছে। মানে পুরো শহরের মানুষের কাছে এটা একটা অনুষ্ঠানের মতো, আনন্দ উৎসবের মতো। তো কয়েদিদের শাস্তি দেখার জন্য পুরো শহরের মানুষ এক জায়গায় হয়েছে। এক একজনকে এক এক ধরনের শাস্তি দেওয়া হবে, 3-4 ধরনের ব্যবস্থা করা হয়েছে। তো আমরা দেখতে পাই সারিনাকে ফাঁসি দিয়ে এবং জ্যাককে গলা কেটে মারার জন্য রেডি করা হয়েছে একসাথে। কিন্তু তখনই সেই মুহূর্তে হেনরি করে কি, জ্যাকের যে যত বন্ধু বান্ধব ছিল গিফট, ওদেরকে নিয়ে সেখানে অ্যাটাক করে দেয় এবং সবাই মিলে জ্যাক এবং সারিনাকে ওখান থেকে বাঁচিয়ে নিয়ে যায়। আর ওখান থেকে পালিয়ে জ্যাক আর সারিনার সবাই মিলে ছোট মোটো একটা জাহাজে করে ওই অনন্ত শক্তির ত্রিশূলটা খোঁজার জন্য বেরিয়ে পড়ে। আর অন্যদিকে আমরা দেখতে পাই বারবোসা সালাজার কাছে যায় এবং তাদের সাথে একটা চুক্তি করে। তো বারবোসা সালাজারকে বলে, কাল সূর্য উদয় হওয়ার আগে আমি আপনাকে জ্যাককে ধরিয়ে দেবো, কিন্তু তার বিনিময়ে আপনি খালি আমাকে এতটুকু নিশ্চয়তা দিবেন, আমার জাহাজ আমার সেনাবাহিনীকে কোনো ক্ষতি করবেন না। তো সালাজার এই কথায় রাজি হয়ে যায়। আর বারবোসা তখন ওই কম্পাসের সাহায্যে জ্যাকের দিকে এগিয়ে আসতে শুরু করে। তো এখানে বারবোসা সালাজারকে বলে, আমি একসময় আপনার বীরত্বের কাহিনী শুনেছিলাম, আমি শুনেছিলাম আপনি নাকি মানুষের রক্তে পুরো সমুদ্রটা লাল করে ফেলেছিলেন। তখন সালাজার বলে, না, সাধারণ মানুষ না, আমি শুধুমাত্র সামুদ্রিক ডাকাতদেরকেই মারতাম। বহু বছর ধরে এই সামুদ্রিক ডাকাতরা সাধারণ মানুষদের অনেক অত্যাচার করেছে, ওদের কারণে আমার বাবা আর আমার দাদা মারা গিয়েছিল। আর তখনই আমি ঠিক করে আমি সমস্ত সামুদ্রিক ডাকাতদেরকে মেরে ফেলবো। আর এই সালাজার সম্ভবত স্প্যানিশ ছিল আর কি, মানে ড্রেস আপ দেখেও বুঝতে পারছো যে স্প্যানিশ কোনো সেনাবাহিনী হবে তবে আর কি। তো যাই হোক, এরপর থেকে সে নাকি সমস্ত ডাকাতদের সাথে লড়াইতে লেগে পড়ে এবং আস্তে আস্তে সমস্ত ডাকাতদের জাহাজদেরকে ধ্বংস করে দেয়। আর এভাবে বহু জাহাজকে হারানোর পরে একদিন সেই জাহাজটাকে আমি হারিয়ে দিয়ে যে জাহাজে জ্যাক কাজ করতো, কিন্তু ওই জাহাজের যে ক্যাপ্টেন ছিল সে মারা যাওয়ার আগে তার ওই জাদুকরী কম্পাসটা জ্যাককে দিয়ে যায়। তো ওখানে যে কম্পাসটা ছিল ওটার সাহায্যে মানুষ তার পছন্দের জিনিস পর্যন্ত পৌঁছতে পারবে। তো এবার ওই কম্পাসের সাথে জ্যাক করে কি সমুদ্রের মধ্যে ওই শয়তানি ত্রিভুজটাকে খুঁজে পায়। মানে ও তখন খুঁজছিল কিভাবে আমাদেরকে হারানো যাবে আর কি। তো ওই কম্পাসটা তখন ওই শয়তানি ত্রিভুজটাই দেখায়। তো ও করে কি আমাদের সামনে থেকে নিজের জাহাজ নিয়ে খুব জোরে ওই শয়তানি ত্রিভুজের দিকে এগিয়ে যেতে শুরু করে এবং ওখানে গিয়ে আমাদেরকে নিয়ে মশকরা করতে থাকে। আর এটা দেখে আমরা প্রচন্ড রেগে যাই এবং আমাদের জাহাজের সর্বোচ্চ গতি নিয়ে আমরা ওদের পেছনে যাওয়া শুরু করি। কিন্তু যখনই ওই ত্রিভুজের কাছে জ্যাক যায়, ও করে কি ওই মুহূর্তে শেষ মুহূর্তে ওর জাহাজটা ঘুরিয়ে নেয়। কিন্তু আমরা কিছু বুঝে ওঠার আগেই ওই অভিশপ্ত ত্রিভুজের মধ্যে ঢুকে যাই এবং ওইখানে ঢোকার পরে আমরা দেখতে পাই পুরো জায়গায় গলন্ত ফুটন্ত লাভা ছিল এবং ঢোকার সঙ্গে সঙ্গে আমাদের জাহাজ এবং আমাদের জাহাজের সমস্ত লোকজন জ্বলে পুড়ে ছারখার হয়ে যায় এবং ওখানেই আমরা অভিশপ্ত হয়ে যাই। এবং ওই অভিশাপে না আমরা পুরোপুরি বেঁচেছিলাম না মারা গিয়েছিলাম, মানে আমরা মৃত্যু আর বেঁচে থাকার মাঝখানে আটকে গিয়েছিলাম। কিন্তু জ্যাক এই ঘটনায় হিরো হয়ে যায় এবং সবাই তখন জ্যাককে ভালোবেসে ক্যাপ্টেন জ্যাক স্প্যারো বলতে শুরু করে। আর এই গল্প শেষ হতে না হতেই ওরা জ্যাক এবং ওদের সঙ্গীদের জাহাজটা দেখতে পায় আর তখন ওরা জ্যাককে মারার জন্য তাড়াতাড়ি এগিয়ে যায়। আর ওদিকে জ্যাকরাও বুঝতে পারে যে ও মারতে এগিয়ে আসছে, সালাজারের সাথে এই সমুদ্রের জীবনও সম্ভব না আর সালাজার কোনোভাবেই মাটিতে আসতে পারবে না। তো জ্যাক, হ্যাংরি আর সাইনা করে কি নিজেদের জাহাজ ছেড়ে, মানে জ্যাকই তো মেন সমস্যা, বাকি কাউকে কিছু তো করবে না, ওরা করে কি ছোট একটা নৌকা উঠে সামনে দ্বীপের দিকে এগোতে শুরু করে এবং অল্পের জন্য সালাজারের সেনাবাহিনীর হাত থেকে বেঁচে ওরা মাটিতে যেতে সমর্থ হয়। আর যেহেতু অভিশাপের কারণে সালাজারের সেনাবাহিনী বা সালাজার মাটিতে পা রাখতে পারবে না, তো এর জন্য ওরা আসতে পারে না। তো তখন জ্যাককে ধরে আনার জন্য সালাজার করে কি জাতীয় বেইমান বারবোসাকে ওই দ্বীপের মধ্যে পাঠায়। কিন্তু জ্যাকের পরে আসার পরে বারবোসা তার মতামত পুরোপুরি আবার বদলিয়ে নেয়, কারণ জ্যাক ওর পূর্ব পরিচিত। এবং এখানে একটা বিষয় লক্ষ্য, বারবোসা এমন লোক ও শুধুমাত্র নিজের স্বার্থ আর কিচ্ছু না। তো জ্যাককে বলে, আমি ওই পরম শক্তির ত্রিশূলটা চাই, ওটার সাহায্যে আমি উল্টো সালাজার এবং ওর সেনাবাহিনীকে মেরে ফেলতে পারবো আর ওটা আমার হাতে থাকলে এই পুরো সমুদ্রে আমি আরো ভালো মতো রাজত্ব করতে পারবো। তখন জ্যাক বলে, হ্যাঁ এটা সম্ভব, মানে জ্যাকও তো বুঝতেই পারছে ও তো চালাক মাল, কিন্তু সমস্যা হচ্ছে আমাদের তো কোনো জাহাজ নেই আর সালাজারের সেনাবাহিনীর সাথে আমরা পেরে উঠবো না। আর তখন বারবোসা বলে, তোমার ব্ল্যাক পার্লের সেই বোতলটা এখনো তোমার কাছে আছে না? আর আমার কাছে তো এখন ব্ল্যাক বিয়ার্ডের ওই জাদুর তরল রয়েছে, ওই জাদুর তরল দিয়ে তো ব্ল্যাক পার্লকে বোতলে বন্দি করা হয়েছিল, তো ওই তরল দিয়ে আমি আবার তোমার ব্ল্যাক পার্লকে বোতল থেকে বের করতে পারবো। তো এরপর বারবোসা ওই তরলের সাহায্যে ওই বোতলটা ভেঙে ব্ল্যাক পার্লকে আবার বাইরে বের করে আনে এবং দেখা যায় আস্তে আস্তে ব্ল্যাক পার্লের আকার বড় হতে শুরু করে এবং ওই জাহাজটা সমুদ্রের মধ্যে নামানোর কিছুক্ষণের মধ্যে ব্ল্যাক পার্ল তার আসল রূপে ফিরে আসে। আর তারপর বারবোসা ব্ল্যাক পার্লকে নিয়ে ত্রিশূল খোঁজার উদ্দেশ্যে বের হয়, বাট বারবোসা জ্যাককে খুব একটা বিশ্বাস করে না, জ্যাককে এখানে বেঁধেই রাখে। মানে বারবোসা এখানে সালাজারকেও পোল্টি দিয়ে দিল আর সালাজারের কাছে যেহেতু ওই কম্পাস নেই তো আর বের করতে পারবে না যে বারবোসার এখন কোথায় রয়েছে। তো যাই হোক, এরপর সারিনা করে কি নিজের ডায়েরির সাহায্যে আকাশের তারা দেখে ওই ত্রিশূলের কাছে পৌঁছানোর দিক নির্ণয় করতে থাকে। আর তখনই বারবোসা ওই ডায়েরিটা দেখতে পায় এবং বলে, তুমি এই ডায়েরিটা কোথায় পেয়েছো? আমি তো এই ডায়েরিটা চিনি, আর এই ডায়েরির উপরে তো একটা মানিকের টুকরা লাগানো ছিল, হীরের টুকরা। তো তখনই দেখা যায় বারবোসার কথাটা সত্যি, ওই ডায়েরির উপরে সত্যি একটা হীরের টুকরা ছিল। তো সারিনা ওটা নিজের কাছে রেখে দিয়েছিল, ওটা দেখায় এবং বলে, এটা আমার বাবার ডায়েরি, আমার বাবা একজন বিজ্ঞানী ছিলেন আর এটাই আমার বাবার তরফ থেকে দেওয়া একমাত্র এবং শেষ উপহার। আমি যখন অনাথ আশ্রমে ছিলাম তখন তিনি ওই ডায়েরিটা আমার জন্য পাঠিয়ে দিয়েছিলেন। আমি কখনো আমার বাবাকে দেখিনি, কিন্তু আমার বাবার স্বপ্ন ছিল ওই পরম শক্তির ত্রিশূলটা খুঁজে পাওয়া আর এজন্যই আমি ওই ত্রিশূল খুঁজতে বের হয়েছি। তো সারিনার কাছ থেকে এই কথা শোনার পরে বারবোসা পুরো চুপচাপ হয়ে যায় এবং একটানা সারিনার দিকে তাকিয়ে থাকে। আর জ্যাকও দূর
থেকেই পুরো ঘটনাটা খেয়াল করেছে। আরও বারবোসাকে বলে, তাহলে আমি এখন সব বুঝতে পেরেছি, তাহলে এই সারিনা তোমারই মেয়ে? বারবোসা বলে, হ্যাঁ, ও আমারই মেয়ে। আরও জন্মের কিছুদিনের মধ্যে আমার স্ত্রী মারা যায়, আর আমার পক্ষে ওকে মানুষ করা সম্ভব ছিল না। আর তাছাড়া আমার এই পাইরেটসের জীবন আমি ছাড়তে যাচ্ছিলাম না, এই জন্য ওকে আমি অনাথ আশ্রমে ছোটবেলাতেই দিয়ে দিয়েছিলাম। আর এর সাথে ওই ডায়েরিতেও দিয়ে দিয়েছিলাম। ভেবেছিলাম ওই ডায়েরির উপর যে হিরেটা রয়েছে ওটা বিক্রি করে ও সারা জীবন সুখে কাটাতে পারবে। কিন্তু আমি কখনো বুঝিনি যে আমার বলা কয়েকটা কথা ওর জীবনের আদর্শ বানিয়ে ফেলবে। ও সত্যি সত্যি সেই ত্রিশূলের পেছনে লেগে রয়েছে। ও আমাকে এত বেশি ভালোবাসে, এত বেশি সম্মান করে, আমি চাই না ও কখনো জানুক যে ওর বাবা একটা জলদস্যু। তো এখন থেকে ঘটনা শুধুমাত্র তোমার আর আমার মধ্যে থাকবে, ওকে কখনোই বলবে না। আর এই কথা বলে জ্যাকের মুখে কাপড় গুজে দেয় আর কি। আর এবার দেখা যায় পেছন থেকেও সালাজার বুঝতে পেরেছে যে বারবোসা এবং জ্যাক ওদেরকে পোল্টি দিয়েছে। আর এদিকে সালাজারও কিন্তু বুঝতে পেরেছে যে বারবোসাকে পোল্টি দিয়েছে। আর সালাজার করে কি পেছন থেকে নিজের জাহাজ আর সেনাবাহিনী ব্ল্যাক পার্ল জাহাজের কাছে পৌঁছিয়ে যায় এবং এই দুই দলের মধ্যে আবারও ভয়ঙ্কর একটা যুদ্ধ বেঁধে যায়। তবে ভাগ্যক্রমে কিছুক্ষণের মধ্যে তারা সেই দ্বীপটাতে পৌঁছে যায় যেখানে পরম শক্তি ত্রিশূলকে রাখা ছিল, মানে ম্যাপ অনুযায়ী সেখানে আর কি থাকার কথা। আর যেহেতু সালাজারের সৈন্যরা মাটিতে পা রাখতে পারবে না, তো এই জন্য ওই দ্বীপে ঢোকার আগেই বাকি সবাই ওখানে পালিয়ে যায়, কিন্তু হ্যাংরি আটকা পড়ে যায় সালাজারের কাছে। আর ওই দ্বীপে যখন সবাই যায় দেখা যায় পুরো দ্বীপটাতে দামি দামি হীরা মণি মুক্তা রয়েছে এবং সূর্যের আলো পড়ার কারণে সমস্ত পাথর আর মুক্তাগুলো চকচক করছিল। আর ওপর থেকে এই পাথর আর চকচকে মুক্তা দেখে মনে হচ্ছিল আকাশে তারা জ্বলছে, মানে আকাশের রাতের প্রতিচ্ছবি মনে হচ্ছিল। আর তখনই সারিনা খেয়াল করে একটা জায়গার পাথর জ্বলছিল না, ওটা নিভে ছিল। আর তখন ওর ডায়েরিতে যে পাথরটা ছিল সেই টুকরোটা সেখানে লাগিয়ে দেয়। আর তখন সঙ্গে সঙ্গে সূর্যের আলো পড়ে সেই জায়গায় এবং পাথর টুকরোটা জ্বলে ওঠে। আর এরপরই দেখা যায় ওই পাথর টুকরার ছোট অংশ যেটা সারিনার ডায়েরিতে লাগানো ছিল, ওই পাথরটা জ্বলে ওঠার সঙ্গে সঙ্গে সমুদ্রের পানি মাঝখান থেকে দুই ভাগ হয়ে যায়। আর এরপর জ্যাক আর সারিনা সমুদ্রের মাঝখানে ওই জায়গাটা দিয়ে ঢুকে পড়ে ত্রিশূলটা খোঁজার জন্য। আর এদিকে দেখা যায় যেহেতু সালাজার আর তার সৈন্যরা অভিশাপের কারণে মাটিতে পা রাখতে পারবে না, এজন্য সালাজার ঠিক করে সে হ্যাংরির দেহ ইউজ করবে এবং তারপরে জ্যাককে আটকাতে যাবে। তো এরপর সালাজার তার নিজের আত্মা হ্যাংরির শরীরে ঢুকিয়ে নেয় আর জ্যাককে মারার জন্য চলে আসে। আর এরপর দেখা যায় জ্যাক এবং হ্যাংরির সাথে সালাজারের সাথে বেশ কিছুক্ষণ লড়াই হয়, কিন্তু ফাইনালি সালাজার সেই ত্রিশূলটাকে আগে হাতে পায়। আর ত্রিশূলটা হাতে পাওয়ার পরে ও হ্যাংরির শরীর থেকে বাইরে বেরিয়ে আসে এবং ওই ত্রিশূল দিয়ে জ্যাককে মারতে শুরু করে। আর এদিকে দেখা যায় নিজের শরীর ফিরে পাওয়ার পরে হ্যাংরিরও জ্ঞান ফিরে আসে। আর তখনও সারিনাকে বলে ওই ডায়েরিতে লেখা ছিল এই সমুদ্রের পুরো শক্তি বিভাজনে মুক্ত হবে, তার মানে ওই ত্রিশূলটাকে যদি আমরা ভেঙে দিই, বিভাজন করি, তাহলে এই সমুদ্রের সমস্ত অভিশাপ নষ্ট হয়ে যাবে। তো এরপরে হ্যাংরি পারেকে একটা তরল দিয়ে আঘাত করে ওই ত্রিশূলটাকে পুরোপুরি ভেঙে দেয়। আর তখনই দেখা যায় সমুদ্রের মধ্যে পুরো সমুদ্র একেবারে শান্ত হয়ে যায় এবং সালাজার এবং তার সেনাবাহিনী নিজেদের আসল রূপে চলে এসেছে, মানে ওদের অভিশাপ শেষ হয়ে গিয়েছে। আর মাঝখানে যে সমুদ্র দুই ভাগ হয়েছিল সেটাও আবার জুড়ে যাওয়া শুরু করেছে। তো এই দৃশ্য দেখে বারবোসা করে কি তাড়াতাড়ি ব্ল্যাক পার্ল জাহাজ নিয়ে নোঙর নিয়ে নিচে নামতে শুরু করে, মানে নিজের মেয়ে রয়েছে বুঝতে হবে। আর তারপরে ব্ল্যাক পার্ল জাহাজের নোঙরে জ্যাক, সারিনার হ্যাংরি উঠতে থাকে। তো সবাই তো ওই নোঙরটা বেয়ে বেয়ে উপর উঠছিল, তো সারিনা একটা সময় পড়েই যাচ্ছিল প্রায়, কিন্তু তখন বারবোসা গিয়ে ওকে ধরে ফেলে। তো বারবোসা যখন ধরে সারিনাকে, তখন বারবোসার হাতে একটা ট্যাটু ছিল 6টা তারার। তো ওইটা দেখে সারিনা বুঝতে পারে যে বারবোসা ওর বাবা, মানে খুব ইমোশনাল একটা মুহূর্ত। বাট তখনই সালাজার আবার সারিনার পা টেনে ধরে। তো সারিনাকে বাঁচাতে তখন বারবোসা তার তরোয়াল নিয়ে সালাজারের উপর আক্রমণ করে এবং সালাজারকে নিজের সঙ্গে টেনে নেয়। মানে এই বারবোসা 5টা সিনেমাতেই তাকে আমরা দেখেছি সর্বোচ্চ মনে করো বিশ্বাসঘাতক একটা লোক, যে নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝে না। অনেক সম্পদও তৈরি করেছিল, কিন্তু তারপরেও সন্তান যে সবচেয়ে বড় সম্পদ এটা বারবোসা প্রমাণ করে গেল। মেয়ের জন্য হাসি মুখে নিজের জীবন বলি দিয়ে দিল। তো যাই হোক ফাইনালি ওরা সবাই উঠে আসে, কিন্তু বারবোসা মারা যাওয়ার কারণে তাদের সবার মনে খারাপ ছিল। আর এরপর দেখা যায় হ্যাংরির সমুদ্রের ধারে নিজের বাবার জন্য অপেক্ষা করছে এবং কিছুক্ষণের মধ্যে ওর বাবা উইল টার্নার ওখানে চলে আসে এবং সে পুরোপুরি অভিশাপ থেকে মুক্ত হয়ে গিয়েছে। হ্যাংরি এটা দেখে অনেক খুশি হয়। আর এরপরে আমাদের এলিজাবেথকে দেখানো হয়, হ্যাংরির মাকে, এবং ওরা মিলে যায়। আর দূর থেকে ব্ল্যাক পার্ল জাহাজ থেকে জ্যাক কিন্তু দূরবীন এগুলো দেখছিল এবং খুশি হচ্ছিল। তো যাই হোক আমাদের জ্যাকের কাছে নিজে ব্ল্যাক পার্ল জাহাজ রয়েছে, আবার কম্পাসটাও রয়েছে, এবং আমাদের জ্যাক আবারও করে কি গভীর সমুদ্রের উদ্দেশ্যে বের হয়। আর এখানে পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ানের সিনেমাটির গল্পটা শেষ হয়। তো একটা জিনিস দেখো, পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ানের 5টা যে পর্ব গেল এর মধ্যে সবচেয়ে সফল হচ্ছে উইল টার্নারের পরিবার, কিন্তু সবচেয়ে যে ব্যর্থ সেটা হচ্ছে জ্যাক স্প্যারো। যদিও ওই হচ্ছে মেইন চরিত্র, না পারছে জীবনে টাকা পয়সা কামাই করতে, না একটা বাচ্চা আছে, না একটা গার্লফ্রেন্ড আছে। তো তোমার যদি মনে হয় তুমি জীবনে কিছুই করতে পারো নাই, তখন তুমি জ্যাক স্প্যারোর কথা মনে করবা। বেচারা মেইন হিরো, বেচারা এত বছর স্ট্রাগল করলো, এত কিছু করেছে, কিন্তু লাস্টে যোগফল শূন্য, ওর ভাগ্যে আছে আন্ডা। তো যাই হোক সিনেমাটা এখানে শেষ হলো। এই সিনেমার পোস্ট ক্রেডিট সিনে আমাদের দেখানো হয় উইল টার্নার এলিজাবেথের সাথে শুয়ে রয়েছে, আর তখন ওর ঘরে আমরা ডেভি জোন্স, মানে ওই যে অক্টোপাসের মতো চেহারা ছিল যেটা, সেই ডেভি জোন্সের কাকড়ার মতো হাত দেখতে পাই। উইল টার্নার তখন জেগে ওঠে এবং ওর কাছে মনে হলো ওই কাকড়ার মতো হাতও দেখেছে, কিন্তু তখন ওর মনে হয় না ডেভি জোন্স তো মারা গিয়েছে, ওকে তো আমি নিজের হাতে মেরেছি। তো মনে করে স্বপ্ন দেখেছে এবং ঘুমিয়ে পড়ে। কিন্তু আমরা দেখতে পাই ওর ঘরের মধ্যে ডেভি জোন্সের শরীরে ওই যে সামুদ্রিক যে তোমার প্রবাল, তারপর ইটি থাকে না, ওই প্রবাল, তারপর শামুক টামুক থাকে না, সেই টুকরোগুলো পড়ে রয়েছে এবং পানিও রয়েছে। তার মানে
জনের ডিভিজনস সত্যি এখানে এসেছিল এবং এখানেই পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ানের 5 নম্বর সিনেমাটি শেষ হয়ে যায় এবং এমন ভাবে শেষ হয় বুঝতেই পারছো এটার পার্ট 6 আনা পসিবল, কিন্তু হয়তো প্রোডাকশন কোম্পানির ঝামেলার জন্য এটার 6 নম্বর পার্টটার কাজই এখনো শুরু করা হয়নি, কাহিনীও লেখা হয়নি। তো যাই হোক, জ্যাক স্প্যারো আমাদের জনি ডেপ সেই কিন্তু এই সিনেমার মেইন প্রাণ এবং জনি ডেপ জ্যাক স্প্যারো ক্যারেক্টারটাকে এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে, এই জন্যই কিন্তু মূলত এই পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান মানুষের মনে জায়গা করে নিয়েছে। তুমি জাস্ট একবার মনে করো পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান সিনেমার কথা মনে পড়লেই তার চেহারা ভেসে ওঠে জ্যাক স্প্যারো। কিন্তু হালারপুর একটা বলো খালি মানুষের উপকারই করলো, জীবন বললো অকমই করলো, না পারছে টাকা কামাইতে, না একটা ফ্যামিলি আছে, সবচেয়ে ব্যর্থ একটা মানুষ জ্যাক স্প্যারো। তো যাই হোক, বিদায় নিচ্ছি, ভালো থেকে সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।